আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাত্র 4 মাসে যদি সরকারি চাকরি পেতে চাও তাহলে প্লিজ এই ভিডিওটা খুব মন দিয়ে ওয়াচ করবে। 31 তারিখ, 31শে আগস্ট লাস্ট অ্যাপ্লিকেশন ডেট। যে কোনো গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের বলে দিই একটা দারুণ নিউজ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এসবিআই ক্লার্কশিপ অ্যানাউন্স করে দিয়েছে। এক্সাম ক্রাইটেরিয়া সমস্ত কিছু ডিটেলসে বলে দিয়েছে। আজকে এই ভিডিওটাই আমরা সমস্ত কিছু একটা সিঙ্গেল ভিডিওর ভিতরে কভারেজ করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা কতগুলো ভ্যাকেন্সি আছে সেগুলো যেমন ডিসকাস করছি, সেকেন্ড ন্যাশনাল এবং স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আমরা ডিসকাস করব, থার্ড কবে পরীক্ষা, কবে তোমার স্টেজ 1, স্টেজ 2 ডিটেলস, প্রিলিমস কবে, মেন্স কবে, সমস্ত কিছু ডিসকাস করব। মেন্সের জন্য কি পড়তে হবে, প্রিলির জন্য কি পড়তে হবে, একদম পিন পয়েন্ট করে চ্যাপ্টারের নাম ধরে ধরে বলে দেবো, প্লিজ লিখে নেবে। অ্যান্ড কাট অফ কত যাবে এক্স্যাক্টলি সেটা অবধি অ্যাপ্রক্সিমেট আমরা কিন্তু আজকে এই ভিডিওতে কভার করব। তো এটা কিন্তু ফুল কম্প্রিহেন্সিভ গাইড ভিডিও হতে চলেছে অন এসবিআই ক্লার্কশিপ। মাত্র 4 মাসে তুমি কিন্তু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারো। এই ভিডিওটা একটাও স্কিপ না করে খুব মন দিয়ে দেখো, আর যেগুলো জরুরি ইনফরমেশন বলছি লিখে নাও। 31শে আগস্ট কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লাই। প্রথমেই বলে দিই, হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি, 9766টা ভ্যাকেন্সি কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। 31শে আগস্ট কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে এসবিআই ক্লার্ক 2026। আর ওয়েস্ট বেঙ্গলের জন্য 704খানা পোস্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যালোকেট করা হয়েছে, যেটা কিন্তু একটা বিশাল নাম্বার অফ পোস্ট। তো চলো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম আজকে এই ভিডিওটাকে একটু ডিটেলসে দেখি। দেখো, তুমি যদি এসবিআই এর অফিসিয়াল নোটিফিকেশন দেখো তাহলে তুমি এই শব্দটা পাবে, জুনিয়র অ্যাসোসিয়েট বা কাস্টমার সেলস অ্যান্ড সাপোর্ট। এই পদটাকেই আমরা বলি ক্লার্ক। তো এসবিআই ক্লার্ক কি, কাজ কি আমার? দেখো বেসিক্যালি কি হয়, ব্যাংকে তো বিভিন্ন মানুষ আসে ব্যাংকের ক্যাশ সামলানো, কারো মানুষের অনলাইন ট্রান্সফারে প্রবলেম হচ্ছে, আইএমপিএস, আরটিজিএস, তাদের কমপ্লেন্টসগুলো নেওয়া, সেগুলো দেখা, সেগুলো সমাধান করা, তাদের মধ্যে কথা প্রবলেম সলভ করা, ব্যাংকের ডে টু ডে অপারেশনগুলো ম্যানেজ করা, চেক কি কোনো কাস্টমার তো ফিল আপ করতে পারছে না, কারো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এক্সপায়ার হয়ে গেছে। তো এই সার্বিক যে সমস্ত ব্যাংকিংয়ের যে ডে টু ডে প্রবলেমস, কাস্টমারদের যে ডে টু ডে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু এই পোস্টগুলো এসবিআই বার করে। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তুমি কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। দেখো আইবিপিএসটা আলাদা, এসবিআই সেপারেটলি আলাদা নিজের পরীক্ষাগুলো নিজে কন্ডাক্ট করে। তো এই জন্য আমরা বলছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ক্লার্ক। আচ্ছা, প্রথমেই বলে দিই, ফার্স্টেই দেখো যদি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তুমি চেক করো তাহলে CRPD CR 2026-27/17 এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের আন্ডারে কিন্তু নোটিফিকেশন করা হয়েছে। ঠিক sbi.bank.in এর ওয়েবসাইটে তুমি কিন্তু এই নোটিফিকেশনটাও পেয়ে যাবে, এবং এটাই অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো। প্রথম কথা, তোমার অ্যাপ্লিকেশন ফি থাকবে 750 টাকা ফর জেনারেল, এবং যারা SC ST বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু একটাও ফি লাগছে না। প্রিলিমস পরীক্ষা হবে সেপ্টেম্বর, মেন্স পরীক্ষা হবে কিন্তু নভেম্বর। আর এখানে কোনো ইন্টারভিউ নেই, মেন্স দেওয়ার পর কিন্তু সিলেকশন একদম ফাইনাল। যে কোনো গ্র্যাজুয়েট অ্যাপ্লাই করতে পারে। আমরা ডিটেলসে আসছি, পুরো ডিটেলসে A to Z। টোটাল 9766টা ভ্যাকেন্সি অ্যানাউন্স করা হয়েছে, তার ভিতর 7680টা এবছরের ভ্যাকেন্সি আর 2086টা ব্যাকলগ ভ্যাকেন্সি যেটা কিন্তু নেওয়া হয়নি। তো টোটাল মিলিয়ে 9766টা 9766 ভ্যাকেন্সি আছে। অ্যাপ্লিকেশন ডেট 11ই আগস্ট স্টার্ট হয়ে গেছে, 31শে আগস্ট কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লাই। বারবার বলছি, এটা কিন্তু প্লিজ খেয়াল রাখবে যে 31শে আগস্টের ভেতরে এটা কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। ওকে, তো চলো এইবার আমরা স্টার্ট করছি গোটা ডিটেলস ভিডিও। আচ্ছা দেখো, এখানে আবার আমি মনে করিয়ে দেওয়ার জন্য করছি যে 11ই আগস্ট স্টার্ট হয়েছে, 31শে আগস্ট কিন্তু লাস্ট ডেট। প্রিলিমস এক্সামিনেশন হবে হচ্ছে সেপ্টেম্বরে, অ্যান্ড মেন্স এক্সামিনেশন হবে কিন্তু নভেম্বরে।
তো এই তিনটে যেন টাইম লাইন মাথার ভেতরে থাকে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। খুব বিশাল চাপের প্রিপারেশন এরকম কিন্তু নয়। তো কুইকলি যদি তাড়াতাড়ি সিলেকশন চাও অবশ্যই প্রিপারেশন নিতে পারো। দেখে নাও, ভ্যাকেন্সির কথা আমি ফার্স্টেই ডিসকাস করে দিয়েছি, টোটাল ডিটেলসে ভ্যাকেন্সি বলে দিয়েছি, আর বলছি না। চলো এখান থেকে একবার আগিয়ে যাই আমরা নেক্সট স্লাইডে কুইকলি। প্রথমে বলে দিই যে মহারাষ্ট্র 1718টা হাইয়েস্ট ভ্যাকেন্সি মহারাষ্ট্র থেকে অ্যানাউন্স করা হয়েছে। তারপর চেন্নাই আছে, ব্যাঙ্গালোর, ওড়িশা, ভুবনেশ্বর, তো ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে, গুজরাট থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু ভ্যাকেন্সি দেখো আমি এখানে লিস্ট করে দিয়ে দিয়েছি, অ্যানাউন্স করে দেওয়া আছে। আমাদের মেন জোন এটা নয়, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক কথা বলবো, তো স্পেশালি যদি আমি ইন্ডিয়ার, তাও একবার ইন্ডিয়াকে দেখিয়ে দিচ্ছি গোটা ইন্ডিয়াতে কোথায় ভ্যাকেন্সিজ আছে। দেখো এখানে যেমন গুজরাটে 330টা রেগুলার ভ্যাকেন্সি, ব্যাকলগ আছে 305টা, টোটাল 635টা টোটাল ভ্যাকেন্সি আছে। ওড়িশার কথা বলো, 1100টা রেগুলার ভ্যাকেন্সি, 8টা মাত্র, 18টা ব্যাকলগ, 1118টা। নেক্সট তামিলনাড়ুর কথা যদি বলি 1410, 106, 1516। এবার অনেকেই মহারাষ্ট্রের কথা যদি বলো, তাহলে 1718টা রেগুলার ভ্যাকেন্সি, 281টা হচ্ছে ব্যাকলগ, আর 1999 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। তো একটা কথা বলি, অনেকেই এই জিনিসটা ভাবতে পারছো কি আচ্ছা আচ্ছা ওখানে বেশি ভ্যাকেন্সি আছে, তাহলে ওখানে আমার কাট অফটা কম থাকবে, আমি ওখানে অ্যাপ্লাই করবো। দেখো একটা জিনিস বলি, এই ভুলটা কিন্তু এইবার করবে না, কারণ এবার কিন্তু এলপিটি স্টার্ট হয়েছে। এলপিটি কি সেটা আমি বলে দিচ্ছি, প্রয়োজনে বারবার করে বলছি, প্লিজ ভিডিওটা মন দিয়ে দেখো লাস্ট অব্দি। এই ভুলটা কিন্তু এবার একদম যেন না হয়। লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, কিন্তু সেখানে গিয়ে ঘটবে কিন্তু আর এক বিপদ, যদি সেই রাজ্যের ল্যাঙ্গুয়েজ না জানা থাকে। আসবো সেখানে। আচ্ছা, ফার্স্টেই বলে দিই, ওয়েস্ট বেঙ্গলে রেগুলার ভ্যাকেন্সি আছে টোটাল 555টা, 149 ব্যাকলগ আছে, টোটাল 704টা বাংলায় ভ্যাকেন্সি অ্যানাউন্স করা হয়েছে। তার ভেতর 224টা আছে আনরিজার্ভড ক্যাটাগরি ভ্যাকেন্সি, ওবিসি 122টা, এসসি আছে 127টা, এসসির জন্য আছে 27টা, ইকোনমিক্যালি উইকার সেকশন আছে 55টা। তো এই যে টোটাল যে রেগুলার ভ্যাকেন্সি যেটা দিয়েছে এসবিআই, সেই রেগুলার ভ্যাকেন্সির ভেতরে মানে টোটাল যে 555 বা 555 যে ভ্যাকেন্সিটা দিয়েছে, তার ভেতর এটা হচ্ছে তার ক্যাটেগরাইজেশন। এইবার এখানে যে কথাটা বলার, যেটা খুব জরুরি কথা, এটা আমি অলরেডি আসবো, ডাইরেক্টলি কাম টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের পড়তে কি হবে। আমি আসবো প্রিলিমসের স্ট্রাকচারে, মেন্সের স্ট্রাকচারে। আগে একবার প্রিলিমস পরীক্ষা কত নম্বরে স্ট্রাকচারটা দেখে নাও, কারণ এতে স্যালারি খুব ভালো, স্যালারিও ভালো পাবে, 26-27 স্যালারি, সব মিলে 40-45 টাকা মাইনে ঢুকবে মাসে। একটু দেখে নাও এটা। তো প্রথমেই বলে দিই প্রিলিমস এক্সামিনেশনের প্যাটার্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসবে 30 মার্কে, 30টা কোয়েশ্চেন, 30টা মার্ক, সময় পাবে কিন্তু মাত্র 20টা মিনিট। অ্যাপটিটিউড সেকশন আসবে 35টা কোয়েশ্চেন, মার্কস থাকবে 35টা এবং সময় পাবে মাত্র 20 মিনিট। রিজনিং এবিলিটি থাকবে 35টা কোয়েশ্চেন, মার্কস থাকবে 35টা, সময় পাবে 20 মিনিট। টোটাল 100টা কোয়েশ্চেন, 100 নাম্বার, সময় পাবে কিন্তু 60 মিনিট, অর্থাৎ 1 মিনিটও কিন্তু একটা কোয়েশ্চেনে তোমরা টাইম পাবে না। অতএব ফাস্ট সলভ করার ক্যাপাসিটি যেন তৈরি হয়, কুইকলি প্রবলেম সলভ করার ক্ষমতা যেন ভেতরে থাকে, তাহলেই কিন্তু ব্যাংকিংয়ের যে কোনো পরীক্ষা মনে রাখবে কুইক সলভ করতে হবে। তবে একটা জরুরি ইম্পর্টেন্ট নোটিস বলে দিই, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং অ্যাপ্লিকেবল আছে 1/4, এটা যেন ভুল না হয়। 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং আছে, কোনো কোয়ালিফাইং মার্কস নেই। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা অনেক ক্ষেত্রে যেমন সেকশনাল কাট অফ অ্যাপ্লাই হয়েছে, এখানে কিন্তু কোনো সেকশনাল কাট অফ নেই। এখানে এরকম না কি তোমাকে 30-এর ভেতরে এত মার্কস পেতে হবে, এরকম না। তুমি টোটালের উপরে একটা অ্যাপ্রক্সিমেট কাট অফ থাকে, অ্যাভারেজ, তাও সেটা এসবিআই ডিক্লেয়ার করে না, একটা অ্যাভারেজ অ্যাপ্রক্সিমেট কাট অফ থাকে, কোনো সেকশনাল কাট অফ নেই। তো এখনো অবধি এসবিআই ক্লার্কশিপে এবছর অবধি কোনো সেকশনাল কাট অফ দেওয়া হয়নি। সামনে বছর বলতে পারছি না, এবছর অবধি নেই। ওকে, নেক্সট মেইনসের কথা যদি বলো, জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোয়েশ্চেন, 50টা মার্ক, সময় পাবে 35 মিনিট। জেনারেল ইংলিশ 40টা কোয়েশ্চেন, 40 মার্ক, সময় পাবে 35 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সেকশন হচ্ছে 50টা কোয়েশ্চেন, 50 মার্ক, 45 মিনিট। অ্যান্ড রিজনিং এবিলিটি ইন কম্পিউটারের ক্ষেত্রে 50টা কোয়েশ্চেন, 60 মার্ক,
অ্যান্ড 45 মিনিট, টোটাল 190টা কোয়েশ্চেন থাকবে, 200 মার্কস থাকবে এবং 2 ঘন্টা 40 মিনিট কিন্তু তুমি টাইম পাবে মেন্সের পরীক্ষার ক্ষেত্রে। এইবার মেন্সের কিছু রুলস রেগুলেশন বলে দিই। নেগেটিভ মার্কিং এখানেও যা আছে 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু এখানে দেখতে পাচ্ছ আছে, ঠিক। এখানেও কিন্তু কোনো সেকশনাল কাট অফ নেই, এখানেও কিন্তু ওভারঅল কাট অফ আছে, কোনো সেকশনাল কাট অফ এখনো অবধি নেই। মিনিমাম একটা সার্টেন পার্সেন্টেজ পেতে হয়, অ্যাপ্রক্সিমেট, সেটাও বলছি, অফিসিয়াল কোনো ডিক্লারেশন নেই, সেটা আমরা অ্যাপ্রক্সিমেশনের থ্রু দিয়ে আসবো, একদম ভিডিওর এন্ডে আমরা ডিসকাস করবো কত কাট অফ যাবে না যাবে। আর 5% রিল্যাক্সেশন থাকবে এসসি এসটি ওবিসিদের জন্য, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য। তো এইটা গেল বেসিক স্ট্রাকচার, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট আমাকে কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রেখে এক্সাম দিতে হবে। এইবার মেন্স তোমার ক্লিয়ার হলো, প্রিলিমস ক্লিয়ার হলো, মেন্স ক্লিয়ার হলো, এবার আসছি এলপিটি। এটা প্লিজ খুব মন দিয়ে শুনে নাও, ইটস সামথিং দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ধরে নাও তুমি বাংলার ছেলে আছো, তুমি মহারাষ্ট্রে অ্যাপ্লাই করেছো, ভ্যাকেন্সি বেশি আছে দেখে অ্যাপ্লাই করেছো। এবার তুমি প্রিলি দিলে কোনো হার্ডেল নেই, মেন্স দিলে কোনো হার্ডেল নেই, সব ঠিকঠাক। এবার ফাইনালি যদি এই পরীক্ষাটাই কোয়ালিফাই না করো তাহলে কিন্তু চাকরিটা সে বছর আর হলো না। কেন এই পরীক্ষাটা এতটা ক্রুশিয়াল, কি এই পরীক্ষাটা রোল? দেখো, দীর্ঘদিন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম যেটা আমরা ফেস করছিলাম সেটা হচ্ছে যে, ধরে নাও একটা বাঙালি ছেলে মহারাষ্ট্রে অ্যাপ্লাই করেছে, সে জয়েনও করে গেছে মহারাষ্ট্রের এসবিআই। এবার ওখানে যারা যাবে তারা তো মারাঠিতে কথা বলবে, তো যেহেতু কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, তো কাস্টমার যে ভাষায় কথা বলবে সেই ভাষাটা জানলে তাদের পক্ষে সাহায্য করতেও সুবিধা হবে। এবার সে যদি না বুঝতে পারে তার কথাটাকে সাহায্য করতেই পারবে না। এই কারণের জন্যে ব্যাংকিংয়ে কিন্তু এই ধরনের এই এক্সামটা নিয়ে আসা হয়েছে, যেটার নাম হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এলপিটি। এবার দেখো, যদি এলপিটি সবাইকে দিতে হবে তা কিন্তু নয়। যদি ক্লাস 10 বা 12-তে তোমার সাবজেক্ট যেগুলো ছিল তার ভেতর যদি মারাঠি থাকে, ধরে নাও তুমি বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো মহারাষ্ট্রে, মারাঠি যদি থাকে সাবজেক্টের ভেতরে তাহলে কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে না। যদি না থাকে, কিন্তু তুমি আউট অফ স্টেট অ্যাপ্লাই করছো, তাহলে তোমাকে কিন্তু এই এলপিটি পরীক্ষাটা দিতে হবে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু ম্যান্ডেটরি। এবং এলপিটি যদি ক্লিয়ার না করো, এটা কিন্তু স্ট্রিক্টলি কন্ডাক্টেড হবে। যদি ক্লিয়ার না করো তাহলে কিন্তু সিলেকশন হবে না, একদম ফাইনাল ধরে নাও, একদম লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু বাদ হবে। ওই জন্য অ্যাপ্লাই করার আগে প্লিজ এই সেকশনটা একটু মন দিয়ে ওয়াচ করে নেবে। নেক্সট দেখো, এবার এলপিটিটা কি, কত প্যাটার্নের পরীক্ষা থাকবে? এলপিটি টোটাল হবে 50 মার্কসের, 50 মার্কের, ঠিক। এবং এটা কিরকম ভাবে হবে? দেখো, একটা প্রথম থাকবে নন ভার্বাল টেস্ট, অবজেক্টিভ। এখানে 3টে প্যাসেজ থাকবে, 15টা কোশ্চেন থাকবে, 15টা মার্কস থাকবে। তুমি যদি এলপিটি মারাঠিতে দাও তাহলে তোমাকে এগুলো সলভ করতে হবে। একটা সাবজেক্টিভ লিখিত পরীক্ষা থাকবে, যেখানে 3টে প্যাসেজ থাকবে, এখানেও 15টা কোশ্চেন থাকবে। অতএব একটা অবজেক্টিভ হবে, একটা সাবজেক্টিভ হবে, ঠিক। এবং আর একটা থাকবে ভার্বাল টেস্ট, এটা হবে 20 মার্কের। অর্থাৎ টোটাল যদি বলো এটা 15, এটা 15, তাহলে 15 + 15 30, আর এটা হচ্ছে ভার্বাল টেস্ট, মৌখিক একটা পরীক্ষা হবে ভাইভা 20, টোটাল মিলিয়ে থাকবে কিন্তু 50। এবং 50-এ কিন্তু এটা তোমাকে কোয়ালিফাই করতে হবে, জাস্ট এখানে কোনো স্কোর তোলার কোনো ব্যাপার নেই, এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে এলপিটিটা। আর এটা কিন্তু কোয়ালিফাই করতেই হবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আর একটা জিনিসও বলে দিই, যে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যারা যে স্টেটে অ্যাপ্লাই করছো সেই স্টেটের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই সাবজেক্টটা যদি তোমার 10 আর 12-এর তোমার রিপোর্ট কার্ডে থাকে বা তুমি যদি পড়ে থাকো, সেটা লিস্টেড থাকতে হবে, ঠিক। তাহলে কিন্তু এলপিটি দেওয়ার দরকার পড়বে না। এছাড়া আর একটা জিনিস বলি, যারা যারা ট্রেন্ড অ্যাপারেন্টিস আছো এসবিআই, এটার সংখ্যা খুবই কম, অনেকেই জানো না যে এসবিআই আলাদা করে ট্রেন্ড ইন্টার্নশিপ এক ধরনের হয়, এসবিআই কাইন্ড অফ ইন্টার্নশিপই, যেখানে তোমাকে সেখানেও পরীক্ষা দিতে হয় এবং সেখানে 1 বছরের এক্সপিরিয়েন্স তোমার থাকে এবং তাতে স্টাইপেন্ড থাকে মাস গেলে 15,000 টাকা। যে এটা কোনো অ্যাক্টিভ মানে পার্মানেন্ট চাকরি নয় এসবিআই, সেটা 1 বছরের একটা কাইন্ড অফ ট্রেনিং প্রোগ্রাম। যদি তোমার এইটা থাকে, 1 বছরের অভিজ্ঞতা থাকে অ্যাজ এ এসবিআই ট্রেন্ড অ্যাপারেন্টিস, তাহলে কিন্তু তুমি যথেষ্ট পরিমাণ
বেনিফিট পাবে এই পরীক্ষাতে। সংখ্যা কম অনেক স্টুডেন্টের, সেই জন্য এটা ডিসকাসের ইস্যু নয়, থাকলে ভালো, না হলেও অসুবিধা কিছু নেই। এজ, বয়স, দেখো প্রথম কথা মিনিমাম এজ হতে হবে 20 বছর, ম্যাক্সিমাম এজ 28। এই বছরের ভিতরেই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। 1 এপ্রিল 2026 থাকবে তোমার বেস ডেট, সেই হিসাবে 20 থেকে 28 ক্যালকুলেট করতে হবে। এজটা একবার কুইকলি চেক করে নাও, বয়স সীমাটা যদি এজের ভেতরে থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এই এক্সামিনেশানে। সেকেন্ড, এজ রিল্যাক্সেশন, এটা জেনারেল কাস্টের জন্য বললাম। যারা ওবিসি আছো তাদের +3 বছর অর্থাৎ 31 বছর অবধি পরীক্ষা দিতে পারবে। SC ST 5 বছর রিল্যাক্সেশন পাবে, 33 বছর অবধি দিতে পারবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যারা আছো 10 বছর অবধি রিল্যাক্সেশন পাবে, 38 বছর অবধি দিতে পারবে। ওবিসি PWBC প্লাস ওবিসি 13 বছর রিল্যাক্সেশন পাবে, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্লাস ST ST 15 বছর অর্থাৎ 43 বছর অবধি কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। তবে আমি জেনারেল স্টুডেন্টদের অ্যাডভাইস দিই, ভাই তো বুড়ো বয়সে গিয়ে তার থেকে তাড়াতাড়ি বড়, কোটার কথা ভুলে যাও, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি সিলেকশন নাও, গেট আউট অফ দিস। ওকে, নেক্সট এইবার আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখে নাও 31/12/2026, 2026-এর 31শে ডিসেম্বর, কারেক্ট ডেটটা মনে রাখবে। এই অ্যাজ অন মানে তোমার গ্র্যাজুয়েশন, তুমি এই পরীক্ষাতে তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন তোমার গ্র্যাজুয়েশন থাকবে। ধরে নাও কারো 31/12/26-এর ভেতর গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে, মানে সার্টিফিকেট ইস্যু হচ্ছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। কি লিখেছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা গ্র্যাজুয়েশন হতে হবে, অথবা কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃত সমানের যোগ্যতা। অর্থাৎ পরিষ্কার কথা যে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি UGC রেকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হলে ভালো হয়। তো 31/12/2026-এর ভেতর যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাচ্ছে, তার সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারো। এটা খুব ভালো জিনিস যে এসবিআই ক্লিয়ারলি ডেট নোটিস করে দিয়েছে, কারণ এটা নিয়ে অনেক ক্ষেত্রে প্রবলেম হয় যে অনেকে জিজ্ঞেস করে এই সেকশনে সমস্যা হয়, তো এবার আর হবে না, এই ডেটটা ধরেই কিন্তু ভ্যালিডেট হবে যে তুমি গ্র্যাজুয়েট কি গ্র্যাজুয়েট নয়। কারো ধরে নাও জানুয়ারি মাসে হলো 27, তাকে কিন্তু ধরবে না। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকা দিয়ে দিই। যে প্রথম কথা দেখো, স্টেট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই ইন আ নিয়ার বাই স্টেট ইফ ইউর স্টেট হ্যাজ নো ভ্যাকেন্সি। যদি তোমার স্টেটে, ধরে নাও এসবিআই তো সব স্টেটে ভ্যাকেন্সি তা তো নয়, তোমার স্টেটে যদি ভ্যাকেন্সি না থাকে, তুমি তোমার নেবারিং স্টেট যেটা আছে সেখানে দিতে পারো, অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমার নেবারিং স্টেটের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ সেই ভাষা কিন্তু তোমাকে জানতে হবে, না হলে LPT কিন্তু তোমার ক্লিয়ার হবে না। আচ্ছা, সেকেন্ড, এক্সাম সেন্টার, তুমি তোমার এক্সাম সেন্টার, এটা তো এক্সাম সেন্টার কিন্তু তোমার স্টেটের বাইরে হবে না, এক্সাম সেন্টার সবসময় অ্যালোকেট হবে তোমার স্টেটের ভেতরেই। থার্ড, ফর্ম ফিল আপ যখন করবে একদম ধীরে সুস্থে আস্তে ফর্ম ফিল আপ করে, লাস্ট ডেট অব্দি ওয়েট করার দরকার নেই, 1-2 দিন আগে করে নাও, তার থেকে একটু টাইম নিয়ে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবে। আর ফর্ম ফিল আপ করার আগে ভ্যাকান্সি জোনসগুলো নোটিস করে রাখবে, যাদের 1-2 ল্যাঙ্গুয়েজ জানা আছে বা অফিসিয়ালি তোমরা পড়েছো, যারা মানে অন্যান্য স্টেটে অ্যাপ্লাই করার কথা ভাবছো, তাদের মানে যাদের LPT ক্লিয়ার হবে আর কি, এরকম যাদের স্টুডেন্টস আছো, তারা প্লিজ একবার কিন্তু দেখে নেবে যে ভ্যাকেন্সি জোন কোন কোন জায়গাতে আছে, বা তোমার যে ল্যাঙ্গুয়েজ তুমি জানো সেখানে কত ভ্যাকেন্সি আছে। ওকে, এবার আসি সিলেবাস কি পড়তে হবে। দেখো প্রথম কথা আমরা এটাকে স্টেপ বাই স্টেপ দেখবো। আগে প্রিলিমসের সিলেবাসটা দেখি। ইংলিশ কি পড়তে হবে, এক তো কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, এরর ডিটেকশন ভুল সন্ধান, ফিলার্স বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ, এখানে এটাকে আজকাল ফিলার্সও বলে অনেকে, অনেক বই ফিলার্স থাকে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বাক্য সংশোধন, প্যারাজাম্বলস অনুচ্ছেদ সাজানো, ফ্রেজ রিপ্লেসমেন্ট বাক্যাংশ পরিবর্তন, ভোকাবুলারি শব্দ ভাণ্ডার, এটা খুব ইম্পর্টেন্ট হয়। এই সিনোনিম অ্যান্টোনিম ভোকাবুলারি আর ওয়ার্ডের ইউসেজ, বিভিন্ন শব্দের বিভিন্ন ইউসেজ, এই যে শব্দের সঠিক ব্যবহার, তো এইটা হচ্ছে বেসিক সিলেবাস। প্লিজ এগুলো লিখে নাও, যে কোনো ভালো ইংলিশের বই তুমি এই টপিকগুলো পাবে এবং সেখান থেকে তুমি কিন্তু পড়তে পারো, এবং এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। প্লিজ এই টপিকগুলো স্ক্রিনশট নিয়ে নাও ভিডিওর, বা লিখে নাও এই টপিকগুলো। নেক্সট, আমি যদি নিউমেরিক্যাল লেভেলটির কথা বলি, তাহলে একবার বলি
যে সিম্পলিফিকেশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন, সরলীকরণ এবং আনুমানিকরণ, নাম্বার সিরিজ, সংখ্যা শ্রেণী, শতাংশ, পার্সেন্টেজ, অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, গড়, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, সাধারণ ও চক্রবৃদ্ধি সুদ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, নামগুলো শুনেইছো এগুলো, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, লিখে নাও স্টুডেন্টস প্লিজ, এগুলো লিখে নাও, পার্টনারশিপ, মিক্সচার অ্যালিগেশন, ডেটা ইন্টারপ্রিটেশন, মেনসুরেশন, প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, এজেস। দেখো প্রচুর টপিক তো থাকে, এই 17টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। এই 17টা টপিক কিন্তু প্লিজ অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে তোমরা প্রিলিমসের আগে কিন্তু কভার করে যাবে, এই 17টা টপিকই কভার করে যাবে প্রিলিমসের আগে। নেক্সট যদি রিজনিং এর কথা বলি, পাজলস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিলোলজিমস, ইনইকুয়ালিটি, অসমতা, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, রক্তের চাপ, ডাইরেকশন টেস্ট, খুবই ইম্পর্টেন্ট এগুলো, অ্যালফানিউমেরিক সিরিজ খুবই খুবই ইম্পর্টেন্ট, র্যাঙ্কিং অর্ডার, ইনপুট আউটপুট, ডেটা সাফিসিয়েন্সি, তথ্য পর্যাপ্ততা, লজিক্যাল রিজনিং, যুক্তিসঙ্গত বিশ্লেষণ, স্টেটমেন্ট, অ্যাজাম্পশন অ্যান্ড কনক্লুশন, বিবৃতি, অনুমান, উপসংহার, অ্যান্ড ফাইনালি আদার বিবিধ রিজনিং। তো এই যে পুরো যে সেকশনটা বললাম 13 থেকে 14টা ইউনিট, এগুলো একটু লিখে নাও। যে কোনো রিজনিং এর বই খুললেই তুমি টপিকগুলো পাবে, খুব সাধারণ খুব কমন টপিক, সেখান থেকে সলভ করে নাও। কারণ এই যে টপিকসগুলো আমরা বলছি, এই টপিকসগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসি এবার মেন্স এক্সামিনেশনের সিলেবাসে। টপিক 1 জেনারেল বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস। এক তো স্যার কারেন্ট অ্যাফেয়ার, একটু ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ারগুলো একটু দেখতে হবে, বিশেষ করে ব্যাংকিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ারগুলো, এসআরআর কত, সিআরআর কত, এসএলআর কত, ঠিক আছে, এই সেকশনগুলো একটু দেখে নিতে হবে। সেকেন্ড, কিছু বেসিক কারেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্ট খুব ইম্পর্টেন্ট, ব্যাংকিং অ্যাওয়ারনেস অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, মানি মার্কেট, ফিনান্সিয়াল মার্কেট, এটা একটু দেখতেই হবে। ব্যাংকিং অ্যাওয়ারনেস অর্থাৎ ব্যাংকিংয়ের যে ইম্পর্টেন্ট টার্মস, মানি অ্যান্ড ব্যাংকিং, এই চ্যাপ্টারটা কিন্তু ইকোনমির খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। আরবিআই খুবই ইম্পর্টেন্ট, আরবিআইয়ের ফাংশনস কি, আরবিআইয়ের পাওয়ার্স কি, আরবিআইয়ের হিস্ট্রি একটু, আরবিআই কি করে মার্কেট কন্ট্রোল করছে, মনিটারি পলিসি, এগুলো সবই তোমার ব্যাংকিংয়ের আন্ডারেই আসে। ব্যাংকিংয়ের যে টার্মিনোলজি, যেমন ফিনান্সিয়াল ইনক্লুশন কি, গভর্নমেন্টের স্কিম, নর্মাল স্কিম কিছু বেসিক দেখে গেলে, প্লাস ব্যাংকিং রিলেটেড স্কিম যেমন জনধন যোজনা, এগুলো, বাজেট অ্যান্ড ইকোনমিক সার্ভে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ক্যাপিটাল মার্কেট, ইন্স্যুরেন্স, ডিজিটাল ব্যাংকিং, পেমেন্ট সিস্টেম যেমন আজকাল ইউপিআই, বিভিন্ন রিপোর্ট অ্যান্ড ইন্ডিসেস। তো এই টোটাল সেকশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই বেশি ইম্পর্টেন্ট, এই টোটাল সেকশনটা একটু দেখতে হবে। নেক্সট জেনারেল ইংলিশের যদি কথা বলি, তাহলে মেন্সের রিডিং কম্প্রিহেনশন, ফিলার্স মানে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আমি বলছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফ্রেজ রিপ্লেসমেন্ট, ক্লোজ টেস্ট, প্যারাজাম্বলস, ভোকাবুলারি, গ্রামার, ম্যাক্সিমাম টাইম তোমরা প্রিলিমসের জন্য করেছো। ঠিক এরর ডিটেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড ওয়ার্ড ইউসেজ। তো এই 12টা টপিক লিখে নাও, লিখে নাও, আমি যেটা দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও, এই খুবই ইম্পর্টেন্ট। এই 12টা টপিক কিন্তু মেন্সের আগে একদম দেখে যেতে হবে, সময় যেহেতু কম, একদম পিন পয়েন্টেড প্রিপারেশন নিতে হবে, সেই কারণের জন্য এই টপিকসগুলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। টপিকসগুলো তো এইটুকু টাইমে পড়ানো সম্ভব নয়, তো মোটামুটিভাবে যেগুলো কোর ইম্পর্টেন্ট সেগুলো টাচ করে বলে যাচ্ছি। আচ্ছা, এবার আসি অ্যাপটিটিউডের কথা। নাম্বার সিস্টেম, রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্টনারশিপ, পারমুটেশন, কম্বিনেশন। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, সিম্পলিফিকেশন, অ্যাভারেজ, পাইপ অ্যান্ড সিস্টেম, মিক্সচার অ্যালিগেশন, ডেটা ইন্টারপ্রিটেশন, অ্যাপ্রক্সিমেশন, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, সময় গতি দূরত্ব, টাইম ডিস্টেন্স স্পিড, মেনসুরেশন, ডেটা সাফিসিয়েন্সি, পার্সেন্টেজ, এসআইসিআই, বোট অ্যান্ড স্ট্রিম, প্রবাবিলিটি, কোয়ান্টিটি কম্প্যারিজন। এর ভিতরে অনেক কটা টপিক কিন্তু আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি প্রিভিয়াস সেকশনে, কি এই কটা কিন্তু করে যেতে হবে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট রিজনিং এর ক্ষেত্রে আসি, অ্যাডভান্স পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিলোলজি, ইনইকুয়ালিটি, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ডাইরেকশন টেস্ট আগেও ডিসকাস করেছি, ইনপুট আউটপুট ডেফিসিয়েন্সি, ডেটা সাফিসিয়েন্সি, লজিক্যাল রিজনিং, স্টেটমেন্ট ক্লজ কনক্লুশন, অ্যাসাম্পশন, কজ অ্যান্ড এফেক্ট, খুব ইম্পর্টেন্ট, কোর্স অফ অ্যাকশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা হলো রিজনিং সেকশন। আর কম্পিউটার, দেখো কম্পিউটার ফান্ডামেন্টালস, হার্ডওয়্যার সফটওয়্যার কি, অপারেটিং সিস্টেম বিভিন্ন আছে, উইন্ডোজ আছে, ম্যাক আছে, এগুলো আছে, ইন্টারনেট, নেটওয়ার্কিং, এমএস অফিস, এই যে কিবোর্ড শর্টকাট, এটা কি, কন্ট্রোল এক্স কি, কন্ট্রোল সি কি, কন্ট্রোল ভি কি, কম্পিউটার মেমোরি,
ডেটাবেস বেসিক, সাইবার সিকিউরিটি আজকালকার তো খুব ইম্পর্টেন্ট, সাইবার সিকিউরিটি রিলেটেড যে অ্যাক্টগুলো আছে এগুলো একটু দেখে নেবে, আইটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত, কম্পিউটার অ্যাব্রিভিয়েশন, ভিডিও কি, সিপিইউ কি, এগুলো বেসিক, আর ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড টেকনোলজি রিলেটেড কিছু টার্মস। তো বেসিক্যালি এই হলো আমাদের টোটাল ফুল সিলেবাস। এইবার এই সিলেবাসটা কিন্তু লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই সিলেবাসটা অনেকটাই কিন্তু তোমাদের পড়াটাকে কভার করবে। আচ্ছা, নেক্সট লাস্টে আসছি, ফাইনালি কাট অফ। দেখো বিভিন্ন স্টেটে বিভিন্ন কাট অফ যায়, ইউপি 70-75, বিহার 0-78। আমি ডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গলে আসবো। ওয়েস্ট বেঙ্গলে 69 থেকে 74 কিন্তু অ্যাপ্রক্সিমেট কাট অফ। দেখো এটা এসবিআই দেওয়া কোনো অফিসিয়াল ইনফরমেশন নয়, এসবিআই এগুলো বলে না, এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন, কি মোটামুটি স্টুডেন্টদের সাথে কথা বলে যায় কাট অফ এরকম একটা অ্যাপ্রক্সিমেট আসে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি স্টুডেন্টদের বলবো যে সবসময় 75+ প্রিলিমসে যেন থাকে, এটা টার্গেট করবে। ঠিক মোটামুটি দেখে নাও 75 থেকে 80 হচ্ছে স্ট্রং টার্গেট, 80+ হলে তো শিওর শট একদম। 70 থেকে 75 হচ্ছে আনসার্টেন, মানে হতেও পারে নাও হতে পারে, এটা দোদুল্যমান সিচুয়েশন। আর 70-এর নিচে আবার চেষ্টা করতে হবে পরের বছরের জন্য। তো এইবার এইভাবে কিন্তু ফুল ডিটেলসে আমরা গোটা ভিডিওটা কিন্তু আজকে কভার করলাম। দেখো আমরা সমস্ত কিছু কিন্তু বলে দিলাম। এক তো বয়স কত, এলিজিবিলিটি কত, স্যালারি কত, কবে লাস্ট ডেট অফ অ্যাপ্লাই, কি পড়তে হবে, সমস্ত কিছু। তো যদি তোমাদের এরকম জব নোটিফিকেশন ভিডিও আরও বা অন্য কিছু যদি ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, তাহলে আমরা চেষ্টা করবো তোমরা যেরকম চাইছো সেরকমভাবে তোমাদের ইনপুটগুলো দেওয়ার। আর তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও, এক্সামটায় বসো, সময় একদম নেই, টাইম ওয়েস্ট করো না। 12টা বেজে গেলে কিন্তু একটা দিন চলে যাবে। ঠিক, অতএব কুইকলি প্রিপারেশন স্টার্ট করো, খুব ভালো করে প্রিপারেশন নাও, খুব ভালো করে চাকরির পরীক্ষা দাও, এবং সবাই চেষ্টা করো তার ভেতর যারা খুব ভালো করে করবে তারাই কিন্তু ক্লিয়ার করবে। তো আজকের ভিডিও এইটুকুর জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলোকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার কোনোদিন আরেকটা ভিডিও নিয়ে। চলো, টাটা।